হ্যালো স্টুডেন্টস, তো নিশ্চয়ই তোমরা সবাই ভালো রয়েছো আর পড়াশোনাও করছো। আমরা ষষ্ঠ শ্রেণীর আজকের যে এই ভিডিওটা করছি, এখানে আমরা পঞ্চম যে অধ্যায়টা পড়াচ্ছিলাম বিজ্ঞানের, সেইটা আমরা আজকের শেষ করব। তো সেখানে আমরা জেনেছিলাম কি বিভিন্ন যে চ্যাপ্টারটা ছিল মাপযোগ এবং পরিমাপ নিয়ে, অর্থাৎ আমরা বিভিন্ন কিছু মাপ করছিলাম, পরিমাপ করছিলাম। তো কোনো একটা বস্তু বা কোনো একটা বিষয়ের আমরা কোনগুলোকে পরিমাপ করি, সমস্ত কিছু কিন্তু পরিমাপযোগ্য নয় আমরা জেনেছি। কিছু ভৌত রাশিগুলোকে আমরা পরিমাপ করেছি এবং সেই পরিমাপ করতে গিয়ে বিভিন্ন পদ্ধতিতে তাদের পরিমাপ করেছি। যেমন সিজিএস পদ্ধতিতে পরিমাপ করেছি, এসআই পদ্ধতিতে পরিমাপ করেছি। সেই ভৌত রাশিগুলো কি কি পরিমাপ আমরা করেছি না, দৈর্ঘ্যের পরিমাপ, দৈর্ঘ্য একটা ভৌত রাশি, ভরের পরিমাপ করেছি, সময়ের পরিমাপও করেছি। সঙ্গে সঙ্গে আমরা যদি এসআই পদ্ধতিতে কিন্তু আরও কতগুলো মৌলিক রাশিকে আমরা পরিমাপ করে থাকি, যেমনভাবে উষ্ণতার, যেমনভাবে তড়িৎ প্রবাহ মাত্রা, যেমনভাবে বস্তুর পরিমাণ, যেমনভাবে আলোর পরিমাণ, এই সমস্ত বিষয়গুলোও কিন্তু আমরা পরিমাপ করে থাকি। তো আমরা বিভিন্ন বিষয় পরিমাপকারী যে এককগুলো তার সম্পর্কে আমরা জেনেছি। তো আজকের এই ক্লাসে আমরা যেটা আলোচনা করব, উদ্ভিদ ও প্রাণীদের বৃদ্ধি পরিমাপ। আমরা যে এখন জড় বস্তুর তো বিভিন্ন জিনিস অনেক কিছু পরিমাপ করে নিয়েছি, তাদের দৈর্ঘ্য, ভর, তাপমাত্রা, উষ্ণতা, আলো, এগুলো সমস্ত জড় বস্তুর যে বিভিন্ন ধর্ম বৈশিষ্ট্যগুলো, ভৌত রাশিগুলো আমরা পরিমাপ করেছি। এখন আমরা যে ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞানে একটু জীবন্ত জিনিসের পরিমাপগুলো করব। যেমন কি প্রাণী ও উদ্ভিদের বৃদ্ধিটা আমরা পরিমাপ করব। তো বিভিন্ন প্রাণী যখন শিশু থেকে ধীরে ধীরে প্রাপ্তবয়স্ক হতে শুরু করে, সে বিভিন্ন প্রাণী হতে পারে, সে মানুষ থেকে শুরু করে, কোনো কুকুরের বাচ্চা থেকে শুরু করে, গরুর বাচ্চা থেকে শুরু করে, যে কোনো প্রাণীর ছোট শিশু থেকে শুরু করে সে যখন প্রাপ্তবয়স্ক হতে থাকে, আমরা দেখি ধীরে ধীরে তার আকার, আকৃতি সবকিছুই বাড়ছে। আমরা সেইটাকে নিয়ে একটু আলোচনা করব। অর্থাৎ যে এই বৃদ্ধি যেটাকে পরিমাপ করব, সেই বৃদ্ধিগুলো আমরা কি জিনিসগুলো পরিমাপ করব, সেই ভৌত রাশিগুলোর মধ্যে আমরা সেই দৈর্ঘ্য পরিমাপ করব, সেই প্রাণীটার হচ্ছে ভরের বৃদ্ধিটা কিভাবে হচ্ছে সময়ের সঙ্গে সঙ্গে সেটা আমরা পরিমাপ করব। ঠিক একইভাবে উদ্ভিদের ক্ষেত্রেও, তো উদ্ভিদের ক্ষেত্রেও আমরা যখন একটা ছোট চারা গাছ থেকে লাগিয়ে দিই, সেই চারা গাছটা তো আর সবসময় চারা গাছ থাকে না, সেই চারা গাছ ধীরে 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 বড় হয়ে, অনেক বড় হয়ে সে ফল ফুল এইগুলো দিতে থাকে। তো সেই উদ্ভিদের বৃদ্ধিও পরিমাপ করা যায়। তো যেমনভাবে আমরা দৈর্ঘ্য পরিমাপকারী যন্ত্র সম্পর্কে জেনেছি কি স্কেলের সাহায্যে মাপা যায়, উদ্ভিদের ক্ষেত্রেও সেই যে বৃদ্ধির যে হার আমরা মাপ করব। এক্ষেত্রে উদ্ভিদ বা প্রাণী যেহেতু এদের দৈর্ঘ্যটা সবসময় স্থির থাকছে না, এদের যে বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গে এদের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ থেকে শুরু করে সবকিছুর যে দৈর্ঘ্য বাড়ছে, তো এক্ষেত্রে আমরা বৃদ্ধির হারটাকে আমরা নির্ণয় করব। তো এখানে বৃদ্ধির হারগুলোকে নির্ণয় করব। বৃদ্ধির হার কথাটার অর্থ কি, যে কোনো জিনিসটা সময়ের সঙ্গে তার যে পরিবর্তনটা, সেই দৈর্ঘ্য বৃদ্ধির হার, অর্থাৎ কি দৈর্ঘ্যগুলো বিভিন্ন সময় কত কত ছিল, সেই সময়ের মধ্যে কতটা বাড়লো, এগুলো আমরা হার বলছি। অর্থাৎ দৈর্ঘ্য ভাজিত তার সময় দিয়ে ভাগ করলে আমরা বলবো দৈর্ঘ্য বৃদ্ধির হার। বুঝা গেছে? তাহলে দৈর্ঘ্য বাই সময়কে বলা হবে দৈর্ঘ্য বৃদ্ধির হার। ঠিক একই রকম ভাবে কোনো প্রাণী হোক বা উদ্ভিদের যে ভরটা ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে, ভর আমরা পরিমাপ করি কোন যন্ত্রের সাহায্যে, আমরা জেনেছি যে সাধারণ তুলা যন্ত্রের সাহায্যে আমরা ভর পরিমাপ করে থাকি। তো আমরা স্প্রিং তুলা যন্ত্রের সাহায্যেও যেটা ওজন পরিমাপ করে থাকি। প্রকৃতপক্ষে ওজন বলতে কি, ওই বস্তুর ভর এবং ওই স্থানের অভিকর্ষজ ত্বরণের গুণফল, যেটা জন্য পৃথিবী তাকে টানছে যে বলটা, অর্থাৎ সেই ওজন পরিমাপও প্রকৃতপক্ষে কিন্তু বস্তুর ভরটাকেই পরিমাপ করছে। যখন ওজনের পরিমাপকে আমরা সেই জায়গার অভিকর্ষজ ত্বরণ দিয়ে ভাগ করে দেব, তখন ওইটার ভর আমরা পেয়ে যাব। তো এই বিভিন্ন যে বৃদ্ধির পরিমাপগুলো আমরা কেন করতে যাচ্ছি, কারণ কোনো জীবন্ত অর্থাৎ উদ্ভিদ বা প্রাণী, তাদের যে সঠিকভাবে তাদের বৃদ্ধিটা হচ্ছে, বিকাশটা ঘটছে বা পুষ্টিটা হচ্ছে, সেইগুলো আমাদের কিন্তু জানতে হবে। যখন আমরা ছোট্ট একটা শিশু থেকে ধীরে ধীরে প্রাপ্তবয়স্ক হতে যাচ্ছে,
তা আমরা যদি ওই শিশুর বিভিন্ন সময়ে তাদের যদি বয়সে বিভিন্ন সময়ে যদি তার ওজন হোক উচ্চতাগুলো পরিমাপ করে করে আমরা তাদের অনুপাত দেখি, যদি সঠিক অনুপাতে তাদের বিকাশ ঘটছে, আমরা তাহলে বলবো ছেলেটা সঠিক পুষ্টি পাচ্ছে, অর্থাৎ সঠিকভাবে পোষণ অর্থাৎ খেতে পাচ্ছে। না হলে কি হবে, আমরা তাদের প্রতি যত্ন নিয়ে তাদেরকে সেই যে বৃদ্ধিটাকে সঠিক কেন হচ্ছে না তার জন্য আমরা পদক্ষেপ নিতে পারব। তো সেই জন্য বৃদ্ধির পরিমাপগুলো প্রাণী এবং উদ্ভিদের ক্ষেত্রে কিন্তু অত্যন্ত জরুরি। তো এক্ষেত্রে বৃদ্ধি বলতে কি, যে আমরা জানি কি দৈর্ঘ্যের বাড়াটাকে, ভরের বৃদ্ধিটাকে, এইগুলোকে বলবো হচ্ছে আমরা বৃদ্ধি বলে বলবো। তো বৃদ্ধিটা কখন হবে, আমরা বলছি যে পুষ্টি যদি ভালো হয়, অর্থাৎ সঠিক পরিমাণে খাদ্য গ্রহণ করে সেই খাদ্যগুলোকে ঠিকমতো পরিপাক করে সেইগুলো থেকে যদি শক্তি পেয়ে সে যদি ধীরে ধীরে সঠিক বিকাশ ঘটে, সেটাকে বলবো তার পুষ্টি হচ্ছে। আর যদি তার সময়ের সঙ্গে সঙ্গে তার দৈর্ঘ্যের বৃদ্ধিটাও সঠিকভাবে বৃদ্ধি পাচ্ছে না কিংবা তার ভরটাও বাড়ছে না, সেইটাকে আমরা তখন বলবো যে অপুষ্টিজনিত সমস্যা হয়েছে। তো যখনই কোনো আমরা মানুষের ধরো ছোট্ট শিশুকে আমরা পর্যবেক্ষণ করব এবং যদি দেখি তার কিছু লক্ষণ যদি আমরা দেখতে পাই, তখন আমরা বুঝবো যে তার বৃদ্ধি সঠিকভাবে হচ্ছে না, অর্থাৎ বিকাশ কিন্তু অর্থাৎ পুষ্টি সে সঠিকভাবে হচ্ছে না। অর্থাৎ অপুষ্টির কিছু লক্ষণ আমরা দেখতে পাবো, সেইগুলো থেকে আমরা পদক্ষেপ নিতে পারবো, ডাক্তারের কাছে যেতে পারবো, তাহলে সে সমস্যার সমাধান হবে। সেই অপুষ্টি যদি কোনো শিশু ভুগতে থাকে, অপুষ্টির কতগুলো লক্ষণ তোমরা সহজে জানতে পারবে। যে কি লক্ষণ, সেই যে মসৃণ ত্বক আর থাকবে না, ত্বক যেন হচ্ছে মসৃণতা হারিয়ে ফেলবে, কিংবা শারীরিক যে উজ্জ্বলতা, মসৃণতা, ত্বকের যে মসৃণতা উজ্জ্বলতা এগুলো থাকবে না, কিংবা অনেক সময় নিঃশ্বাস প্রশ্বাসের সঙ্গে দুর্গন্ধ বেরোতে থাকবে। তাহলে এইগুলো হচ্ছে অপুষ্টি বা মানে স্বাস্থ্যের লক্ষণ নয়, অর্থাৎ সুস্বাস্থ্যের লক্ষণ নয়। সেইগুলো ছাড়াও কি হচ্ছে, যে অনেক সময় মেদ কি হবে, কি কম হবে, অর্থাৎ রোগাটে হয়ে যাবে ছেলেটা, কিংবা হবে সুগঠিত পেশিও তার থাকবে না, দৃঢ় পেশিও হবে না, অর্থাৎ এইগুলো হচ্ছে অপুষ্টির লক্ষণগুলো। আমরা এইগুলো সহজে বুঝতে পারছি। তো আজকের ক্লাসে আমরা এই যে বৃদ্ধির হারটা মাপার মূল কারণ হচ্ছে কি, আমরা লক্ষ্য রাখতে পারবো যে ওই উদ্ভিদটার বা প্রাণীটার বা প্রাণীর বাচ্চাটার যে সঠিকভাবে পুষ্টি লাভ করছে কিনা বা সুস্বাস্থ্যের অধিকারী হচ্ছে কিনা। বিশেষ করে উদ্ভিদের ক্ষেত্রেও আমরা যদি তার উদ্ভিদের স্বাস্থ্যটা যদি পর্যবেক্ষণ করি, অর্থাৎ উদ্ভিদটা সঠিক টাইমে বিকাশ ঘটছে কিনা, তার ঠিকঠাক ফলন না হলে হবে না। অর্থাৎ সেই উদ্ভিদটাকে যারা চাষ করেছে, অর্থাৎ কৃষকেরা বিশেষ করে বিভিন্ন ফসল যখন তারা ফলানোর জন্য বিভিন্ন উদ্ভিদ তারা লাগায়, বিভিন্ন ফসল তারা ফলায়, তখনই কিন্তু যদি বৃদ্ধিগুলো সঠিকভাবে না হয় সেই উদ্ভিদগুলোর, তাহলে সেখান থেকে পরিমাণ মতো তারা উৎপাদন পাবে না, কৃষকের কি হবে, কি ক্ষতি হবে আর্থিক। তো সেই জন্যই কিন্তু উদ্ভিদের যে পুষ্টিজনিত বা তাদের যে বৃদ্ধির হারগুলো ঠিকঠাক হচ্ছে কিনা আমাদের জানতে হবে। তো প্রথমেই আমরা এই যে বৃদ্ধির সূচকগুলো কোনগুলো, অর্থাৎ বৃদ্ধির সূচকগুলো বলতে কি কোনগুলোকে আমরা ধরবো যে ঠিক আছে, যেমন দৈর্ঘ্য, যেমন ভর, এগুলো হচ্ছে বৃদ্ধির সূচক। তো প্রথমে চলে আসছি উদ্ভিদের দৈর্ঘ্যটা আমরা মাপ করব কি করে। তাহলে উদ্ভিদের দৈর্ঘ্য মাপ করার যে যন্ত্র আমরা জানি, বিজ্ঞানী যে আমাদের দেশের বিজ্ঞানী যে জগদীশচন্দ্র বসু, তিনি কিন্তু এই সমস্ত বিষয় নিয়ে উদ্ভিদের বৃদ্ধি, তাদের মানে বিভিন্ন বিকাশ নিয়ে কিন্তু তিনি পরীক্ষা নিরীক্ষা করেছেন। এই যে অক্সানোমিটার নামক যন্ত্র কিংবা অক্সানোমিটার নামক যন্ত্রের সাহায্যে উদ্ভিদের দৈর্ঘ্যটাকে পরিমাপ করা হয়, তার বৃদ্ধিটাকে পরিমাপ করা হয়। অক্সানোমিটার যন্ত্রটা কি, এটা ধরো একটা বলছি উদ্ভিদ, তার বিভিন্ন শাখা প্রশাখা থেকে পাতা টাতা বেরিয়েছে, ধরো আমরা বলছি এটা একটা উদ্ভিদ। এই উদ্ভিদের আমরা যার সংক্ষেপে আঁকলাম উদ্ভিদের ছবিটাকে। তো এই উদ্ভিদের বৃদ্ধিটা আমরা নির্ণয় করার জন্য যে ছবিটা তোমরা দেখতে পাচ্ছ, যে কোনো একটা এই যে সুতোর সাহায্যে এইটার থেকে সুতো বেঁধে একটা যে অক্সানোমিটার যন্ত্রের যে কাঁটাটার সঙ্গে এটাকে জোড়া আছে। অক্সানোমিটার নামক যন্ত্রটা একটা যে সূচকের উপর বেশ করে কাঁটাটা ঘুরতে পারে, এই কাঁটাটা একটা স্কেলের উপর কিন্তু সরতে পারে। তো এই যন্ত্রটার যে
স্ক্রুর উপর বেস করে এটা রয়েছে, এটাকে ধরো স্ট্যান্ড করা রয়েছে, কোনোভাবে স্ট্যান্ডের এখানে রাখা আছে। তাহলে এই যে এইখানে যে কাঁটাটার সঙ্গে একটা সুতো বেঁধে একটা ভর ঝোলানো রয়েছে, সামান্য একটা ভর ঝোলানো, তখন যখনই এই উদ্ভিদটা ধীরে ধীরে বড় হবে, এই যে কাণ্ডটার অগ্রভাগ যখন একটু উপরের দিকে উঠে যাবে, তখন কি হবে কি এটা কি করবে, একটু লুজ হয়ে যাবে। তখন হবে কি এটাতে টান, যে এটা তখন নিচের দিকে নেমে আসবে, লুজ হয়ে যাবে, ফলে কি হবে এটা নিচের দিকে নেমে আসবে। এই যে দৈর্ঘ্যের যে স্কেল থেকে আমরা কিন্তু উদ্ভিদটা কতটা বৃদ্ধি হয়েছে সেটা আমরা পরিমাপ করব। তো এই উদ্ভিদ বা প্রাণীদের বৃদ্ধিটা আমরা এতটাই অল্প অল্প হয়ে থাকে, আমরা কিছুদিন অন্তর অন্তর কিন্তু আমরা এই পরিমাপগুলো সময়টা, আমাদের যে প্রাণী হোক উদ্ভিদ হোক, এদের তো বৃদ্ধিটা 1 সেকেন্ডের মধ্যে বেশি হয়ে যাচ্ছে না, অর্থাৎ 1 মিনিটের মধ্যে তো হয়ে যাচ্ছে না, সারা ধরো 5 দিন পর কিংবা 7 দিন পর পর আমরা যদি পরিমাপগুলো নিয়ে থাকি এবং সেইগুলোকে দেখে তাদের হার আমরা নির্ণয় করতে পারি। তাহলে এইটাই হচ্ছে অক্সনোমিটার যন্ত্র কিংবা আর্ক অক্সনোমিটার যন্ত্র, যার সাহায্যে বৃদ্ধির হারটাকে নির্ণয় করা হয়। দৈর্ঘ্যের যে মান বাড়লো সঙ্গে সঙ্গে কত সময়ের মধ্যে হলো তার দ্বারা কিন্তু বৃদ্ধির হার মাপা যায়। তো উদ্ভিদের এই যে কাণ্ডের আমরা কতগুলো কাণ্ডের অংশ সম্পর্কে আমরা পরিচয় লাভ করব। কাণ্ডের পর্ব কাকে বলে? তো আমরা তোমাদেরকে একটা উদ্ভিদের ছবি দেখাচ্ছি, উদ্ভিদ দেখাচ্ছি। এই যে একটা উদ্ভিদ আমরা উপরে এনেছি, দেখতে পাচ্ছ। এই উদ্ভিদের এই নিচের দিকের অংশটাকে আমরা বলি যে মূল, আর যেটা মাটির নিচে থাকছে সেটা দেখতে পাচ্ছ মাটির নিচে থাকার জন্য এটা কিন্তু সাদা হয়ে গেছে, আর ওপরের দিকের অংশটাকে এটাকে পুরোটাকে বলা হয় কাণ্ড। এই মূলের মধ্যে তোমরা যে প্রধান একটা মূল থাকবে যেটা একটু শক্ত এবং মোটা হবে, সেটা সোজা একটু, সেটাকে বলা হচ্ছে প্রধান মূল। তাছাড়াও কিন্তু তার আশেপাশে অনেক শাখা মূল বেরিয়েছে। ঠিক একইভাবে কাণ্ডেরও দেখতে পাবে যে একটা প্রধান কাণ্ড থেকে বিভিন্ন জায়গা থেকে শাখা বেরিয়েছে। তাহলে এই কাণ্ডের কতগুলো অংশ তোমরা দেখতে পাচ্ছ, কাণ্ডের মধ্যে শাখা আছে, পাতা আছে, এই যে পর্ব, কাণ্ডের মধ্যে বিভিন্ন জায়গায় যে ছোট ছোট গাঁট গাঁট অংশগুলো আছে, অর্থাৎ সব জায়গায় প্লেন সমান নয়, এখানে দেখতে পাচ্ছ একটা গাঁট যুক্ত অংশ রয়েছে। তাহলে এই যে কাণ্ডের উপর অবস্থিত এই গাঁট যুক্ত অংশগুলোকে বলা হয় পর্ব। তাহলে এই বিভিন্ন পর্ব থেকেই কিন্তু শাখাগুলো বের হবে, শাখা পাতা এগুলো বের হবে। এইরকম দুটো পর্বের মধ্যে দৈর্ঘ্যকে বলা হয় পর্ব মধ্য। তাহলে এই যে একটা পর্ব, এই যে একটা পর্ব, এই দুটো পর্ব, এই যে একটা পর্ব, এই যে একটা পর্ব, এখান থেকে একটা শাখা বেরিয়েছে, এখান থেকে একটা শাখা বেরিয়েছে, এখানে আবার একটা পর্ব। তাহলে এই জায়গাগুলো একটু গাঁট গাঁট অংশ, এইগুলোকে বলা হচ্ছে পর্ব। এটা একটা পর্ব। এই দুটো পর্বের মাঝের অংশকে বলা হচ্ছে পর্ব মধ্য। তাহলে আমরা উদ্ভিদের যখন বৃদ্ধিটা দেখবো, এইখানে যদি আর্ক অক্সনোমিটারের সেই সুতোটাকে বেঁধে রাখি, তাহলে উদ্ভিদের দৈর্ঘ্য বৃদ্ধি হচ্ছে মানে কি, এই পর্বগুলোর মাঝের মাঝের দৈর্ঘ্য কিন্তু ধীরে ধীরে বৃদ্ধি পাবে। না হলে উদ্ভিদটা বাড়বে কি করে? যত সময় যাবে আমরা দেখব নিচের দিকের পর্বগুলোর কিন্তু বৃদ্ধি তত বেশি হবে না, উপরের দিকের পর্বগুলোর বৃদ্ধি কিন্তু দ্রুত হতে থাকবে। এই যে বিভিন্ন পর্ব, যেখান থেকে পর্ব মধ্যগুলো ছোট ছোট, এখানে ছোট ছোট পর্ব মধ্য, প্রত্যেকটা পর্ব মধ্য থেকে শাখা থেকে সেখানে শাখা বেরিয়েছে, পাতা বেরিয়েছে। তো এইগুলো তো পর্ব মধ্যের দৈর্ঘ্যটাকে কিন্তু আমরা পরিমাপ করব, পর্ব মধ্য। তাহলে বিশেষ করে দৈর্ঘ্যের বৃদ্ধি বলতে পর্ব মধ্যগুলোর কি করে দৈর্ঘ্যটা বাড়ছে সেটা আমরা তুলনা করব। তো বিভিন্ন উদ্ভিদ নিয়ে যদি আমরা এইভাবে পরিমাপ করি, সমস্ত উদ্ভিদের বৃদ্ধির হার সমান নয়। তোমরা জানো যে কোন উদ্ভিদ একটা বলো তো যেটা সবচেয়ে দ্রুত বৃদ্ধি পায়? দ্রুত বৃদ্ধি পায় তোমরা দেখবে বাঁশ গাছ। বাঁশ প্রকৃতপক্ষে একটা ঘাস, তবুও বাঁশের যে বৃদ্ধিটা তোমরা দেখবে এক এক দিনে অনেকটা অনেকটা করে বেড়ে যায়। তো সেইটা বাঁশের বৃদ্ধি সবচেয়ে দ্রুত হারে হয়ে থাকে। তো এইরকম ভাবে আবার কোনো কোনো গাছ আছে খুব ধীরে ধীরে বাড়ছে। এরকম একটা গাছের নাম বলো দেখি। তোমরা যখন লাগিয়ে দেবে গাছটাকে, দেখবে অনেক দিন যাচ্ছে গাছটা বড়ই হচ্ছে না, তারপরে একবার বড় হওয়া শুরু হলে সে দ্রুত বৃদ্ধি পেতে থাকে। তো সেই রকম তাহলে উদ্ভিদের বিভিন্ন প্রকার উদ্ভিদের বৃদ্ধির হার কিন্তু বিভিন্ন বিভিন্ন। এইরকম ভাবে আমরা বিভিন্ন সময় অন্তর, অর্থাৎ বৃদ্ধিটা আমরা শুধু পর্ব মধ্যের দৈর্ঘ্য বৃদ্ধিটা আমরা যেমন ধরবো পাতা, তাহলে একটা উদ্ভিদের যে দৈর্ঘ্য বৃদ্ধিটা করব সেই দৈর্ঘ্য বৃদ্ধির হারটা আমরা জানবো। যেমন আমরা কাণ্ডের দৈর্ঘ্য বৃদ্ধির হার, কাণ্ডেরটাও দৈর্ঘ্য বৃদ্ধির হারটাকে জানবো কি পরিমাপের দ্বারা? পর্ব মধ্য পরিমাপের দ্বারা। তাছাড়া পাতার দৈর্ঘ্য বৃদ্ধি পরিমাপ, তাছাড়া আরো কি কি
পাতার মধ্যে কতগুলো পাতা চওড়া হওয়ার পরিমাপ, এই সমস্তগুলো কিন্তু পরিমাপ করা হয়ে থাকে। তোমাদের বইতে একটা ছোট্ট করে ছক দেওয়া রয়েছে, এই ছকটাকে তোমরা পরিমাপ করতে পারো। অর্থাৎ যে যে জিনিসের দৈর্ঘ্যগুলোকে আমরা পরিমাপ করতে পারি তো উদ্ভিদের, সেইগুলো পরিমাপ করব। তবে এক্ষেত্রে একটা নির্দিষ্ট সময় অন্তর অন্তর আমরা পরিমাপ করলে তার বৃদ্ধির হারটা মাপতে সুবিধা হয়। তো এই সময়টা সাধারণত 7 দিন অন্তর তোমরা করতে পারো, এক সপ্তাহ অন্তর তোমরা মাপটা নিলে। এরপরে চলে আসছি উদ্ভিদের ভর পরিমাপ। বৃদ্ধির যে ভরের যে বৃদ্ধি হচ্ছে, ভর বলতে কি, যে মোট যে পরিমাণ জড় পদার্থ দিয়ে তৈরি উদ্ভিদটা, তো এই উদ্ভিদ যেটা বলছি, এই উদ্ভিদের ভর আমরা পরিমাপ করতে পারি সেই ভর পরিমাপকারী যন্ত্র, যে আমরা জানি সাধারণ তুলা যন্ত্রের সাহায্যে। সাধারণ তুলা যন্ত্রে আমরা একটা উদ্ভিদকে পুরো উপরে এনে তাকে মূল টুলগুলোকে ভালো করে ধুয়ে শুকিয়ে নিলে বলতে জলটাকে শুকিয়ে নিলে, আবার বেশিক্ষণ শুকানো যাবে না, তাহলে উদ্ভিদের ভেতরের যে কাণ্ডটা কিন্তু শুকিয়ে যেতে থাকবে। কারণ উদ্ভিদের দেহে বেশি পরিমাণে জল থাকছে, সেই জলটা আবার চলে যাবে। তাহলে সেই উদ্ভিদটাকে নিয়ে আমরা যদি দাঁড়িপাল্লায় ওজন করি, মানে মাপ করি, তার ভর পরিমাপ করি দাঁড়িপাল্লার সাহায্যে, তাহলে সেটাই হবে উদ্ভিদের ভরের পরিমাপ। এবং 6 মাস অন্তর অন্তর যদি উদ্ভিদটাকে আবার লাগিয়ে দেওয়ার পরে আবার উপরে যদি তার ওজন মানে ভর নিয়ে থাকি, তাহলে সেই ভরের বৃদ্ধির হার আমরা পেয়ে যাব। তো এইভাবে উদ্ভিদের কিন্তু ভরের বৃদ্ধির হার আমরা পেয়ে যাব। তবে এই যে ভরের পরিমাপ আমরা স্প্রিং তুলার সাহায্যেও করে ফেলতে পারি। যদিও স্প্রিং তুলোর সাহায্যে আমরা কি বলেছি, ওজন পরিমাপ করা হয়, তবুও এই ওজন আর ভর তাদের মধ্যে পার্থক্য কেবলমাত্র ওজন এবং তার সঙ্গে, ওজনকে যদি আমরা ডব্লিউ বলি, তাহলে কোনো বস্তুর ভরের সঙ্গে ওই স্থানের অভিকর্ষজ ত্বরণটা গুণ হয়ে যে মানটা প্রকাশিত। তবে যেহেতু এই পৃথিবীর উপর সমস্ত জায়গায় প্রায় জি এর মানটা ধ্রুবক যদি ধরে নিই, তাহলে ওজন পরিমাপ মানেই তুলনাভাবে উল্টা দিক থেকে আমরা ভরেরই পরিমাপ করছি। ওজন পরিমাপের মধ্য দিয়েই আমরা কিন্তু ভরটাকে পরিমাপ করে নিচ্ছি। অর্থাৎ তবুও যদি সঠিকভাবে বলতে হয়, ভর পরিমাপকারী যন্ত্র কিন্তু আমাদের বলতে হবে সাধারণ তুলা যন্ত্র। আর তবে আধুনিক কালে এই যে বলছি স্প্রিং তুলো যন্ত্র দিয়েও ভরটা মাপা যাচ্ছে, তখন আমরা অভিকর্ষজ ত্বরণ দিয়ে তাকে ভাগ করতে হবে। তো এইভাবে উদ্ভিদের আমরা বৃদ্ধির পরিমাপটা আমরা করলাম, দৈর্ঘ্য পরিমাপ, বৃদ্ধির পরিমাপ, ভরের বৃদ্ধির পরিমাপটা। সেই দৈর্ঘ্য পরিমাপটা আমরা উদ্ভিদের ক্ষেত্রে তাদের কাণ্ডের, পাতার বিভিন্ন জায়গার আমরা পরিমাপটা করে থাকি। ঠিক একইভাবে প্রাণীদের বৃদ্ধির পরিমাপটা আমরা চলে আসছি। প্রাণীদের বৃদ্ধির পরিমাপ, তো প্রাণী যখন একটা ছোট্ট কোনো কিছু প্রাণী, যদি মানুষের কথা ধরি, মানুষের দৈর্ঘ্য সব সময় সমান থাকছে না। ছোটবেলায় ছোট্ট শিশু থাকছে, ধীরে ধীরে বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গে তাদের দৈর্ঘ্যটা বৃদ্ধি পেতে থাকে। তো এই দৈর্ঘ্যের, প্রাণীদের দৈর্ঘ্য প্রথমে আমরা পরিমাপ করব। সেই দৈর্ঘ্য পরিমাপ করার জন্য তোমরা জানো যে স্কেল ব্যবহার করা হয়ে থাকে। তো বিশেষ করে তোমরা যখন খেলার মাঠে দেখবে, খেলতে যাও, সেখানে দেখবে একটা যখন মাপের খেলা হয়, তোমরা শিক্ষক মহাশয়রা অর্থাৎ খেলার যে শিক্ষক রয়েছেন একটা যে স্কেল বের করে দেন, অর্থাৎ একটা লোহার দণ্ডের উপর অপর একটা লোহার বেরিয়ে আছে, স্কেল বেরিয়ে আছে, সেটার ভিতরে তোমাকে ঢুকিয়ে দেওয়া হয়। তো সেইখানে আমাদেরকে হাত পা মেরুদণ্ড সোজা রেখে, 2 পা জড়ো করে রেখে আমরা যদি সোজা হয়ে দাঁড়াই, তাহলে আমাদের যে উচ্চতাটা পরিমাপ করা যায়। সেই উচ্চতাটা দৈর্ঘ্য পরিমাপ করা হয় কোন স্কেলের সাহায্যে না, সেন্টিমিটার স্কেলের সাহায্যে কিন্তু আমাদের মানুষের দৈর্ঘ্যটাকে পরিমাপ করা। তো মানুষের দৈর্ঘ্যটা, মানুষের কিন্তু বিভিন্ন অঙ্গের যে বৃদ্ধির হার কিন্তু আমাদের যদি পরিমাপ করতে হয়, মানুষের দৈর্ঘ্য বৃদ্ধির সেই অঙ্গের মধ্যে আমাদের দেহকাণ্ড কিংবা আমাদের বাহুর বৃদ্ধি বা পায়ের বৃদ্ধি, প্রত্যেকটা অঙ্গের বৃদ্ধির হার কিন্তু আমাদেরকে কিন্তু নির্ণয় করার প্রসেস রয়েছে। বা আমাদের সেইগুলো কি কি, মানুষের যখন দৈর্ঘ্য বৃদ্ধি তো করা হলো, সঙ্গে সঙ্গে আমরা মানুষের আর কোন কোন জিনিসগুলো বিভিন্ন অঙ্গের পরিমাপ করে থাকবো। মাথার বৃদ্ধিটাকে পরিমাপ করার জন্য একটা ফিতা নিয়ে, অর্থাৎ যেখানটাতে স্কেলিং করা রয়েছে, সেই ফিতাটাকে নিয়ে আমরা ভুরুর উপর দিক দিয়ে ফিতাটাকে জোড়ালে এবং সেখানে মাপটা নিয়ে মাথার বৃদ্ধিটাকে সময় অন্তর অন্তর পরিমাপ করা হচ্ছে। কিংবা যদি বলি দেহকাণ্ডের বৃদ্ধি, দেহকাণ্ড বলতে কোনটা বোঝাচ্ছে, আমাদের ঘাড়ের কাছ থেকে শুরু করে কোমর পর্যন্ত এই যে অংশটাকে বলা হচ্ছে দেহকাণ্ড। এই দেহকাণ্ডেরও আমরা বিভিন্ন সময় অন্তর অন্তর বিভিন্ন পরিমাপ নিয়ে তার যে বৃদ্ধিটা সঠিক হারে হচ্ছে কিনা সেটা আমরা লক্ষণ করব। কারণ কি, মানুষের শরীরের সমস্ত অঙ্গের বিকাশ সঠিকভাবে হওয়াটা নির্ভর করে অনেক কিছু ফাংশনের উপর।
মানুষের শরীরের বিভিন্ন প্রকার যে গ্রন্থি রয়েছে, উৎসেচক রয়েছে, হরমোন রয়েছে, সমস্ত কিছু বা সেই বিভিন্ন প্রকার খাওয়ার উপর ভিত্তি করেও মানুষের বিভিন্ন জায়গার বৃদ্ধি পেতে থাকে, অঙ্গ হোক যে গ্রন্থি হোক, তো সেইগুলো কিন্তু আমরা জানতে পারি। তো সেই জন্য মানুষের দৈর্ঘ্য বৃদ্ধিটা, মানুষের ক্ষেত্রে যখন দৈর্ঘ্যের বৃদ্ধির কথা বলা হবে তো বিভিন্ন অঙ্গের পৃথকভাবে কিন্তু দৈর্ঘ্যের বৃদ্ধির কথা বলতে হবে। যেমন বাহুর বৃদ্ধির কথা বলতে গেলে এই কনুই থেকে শুরু করে এই কান পর্যন্ত এই যে বাহুটার দৈর্ঘ্য পরিমাপ করে বাহুর যে দৈর্ঘ্য কত হচ্ছে এটা জানা যায়। তো প্রাণীদের ক্ষেত্রে, মানুষের ক্ষেত্রে বিশেষ করে দেখবো যে সমস্ত অঙ্গের কিন্তু বৃদ্ধিটা সমান হারে হচ্ছে না। মানুষ ছাড়াও বিভিন্ন প্রাণী, অন্য প্রাণীদের কথাও যদি বলি, অন্য প্রাণীদের মধ্যে বিড়াল, কুকুর, ছাগল, এই সমস্ত প্রাণীদের যদি আমরা, যেগুলো গৃহপালিত পশু, তাদের যদি আমরা সময় 6 মাস অন্তর অন্তর তাদের পরিমাপগুলো করে থাকি এইরকম, তাদের ক্ষেত্রেও কিন্তু তাদের সঠিকভাবে বিকাশ হচ্ছে কিনা, পুষ্টি লাভ করতে পারছে কিনা আমরা জানতে পারব। এবং এই যে বৃদ্ধিটা হচ্ছে উদ্ভিদ এবং প্রাণীদের ক্ষেত্রে একটা বিশেষ বৈশিষ্ট্য কি আমরা জানলাম, যে সমস্ত জায়গার বৃদ্ধি কিন্তু সমান হারে হয় না, অর্থাৎ বিভিন্ন অঙ্গের বিভিন্ন স্থানের বিকাশ বৃদ্ধি আলাদা আলাদা ভাবে হয়ে থাকে, পরিমাণটা আলাদা আলাদা হয়ে থাকে। এছাড়াও প্রাণীদের যে বৃদ্ধিটা আমরা মাপ করলাম দৈর্ঘ্যের ক্ষেত্রে, ঠিক তেমনি আর একটা সূচকেরও পরিমাপ করা হয়ে থাকে, প্রাণীদের ভরের পরিমাপ। সেই ভর পরিমাপকারী যন্ত্রের সাহায্যে আমরা বিভিন্ন সময়ে ভরের পরিমাপটা করতে হয়। বিশেষ করে যখন বাচ্চা শিশু জন্ম নেয়, সেই শিশুটার সঠিক বিকাশ হচ্ছে কিনা সেই ছোট্ট অবস্থায় তাদের 6 মাস অন্তর অন্তর হোক বা 2 মাস অন্তর অন্তর তাদের ওজন নেওয়া হোক বা ভরের পরিমাপ করা হোক, তাদের বিভিন্ন স্থানের যে পরিমাপগুলো নিয়ে কিন্তু শিশুটির বিকাশ সঠিক হচ্ছে কিনা এটা কিন্তু ডাক্তারেরা দেখে থাকে। না হলে তাকে সঠিকভাবে যদি পুষ্ট না করা হয়, একটা শিশুই কিন্তু হচ্ছে এই যে আমাদের দেশের ভবিষ্যৎ। সেই শিশুটা যদি সঠিক বিকাশ লাভ করে, সঠিক বুদ্ধি বিকাশ হয়, তাহলে সেই বুদ্ধি কিন্তু দেশের উন্নতির কাজে সে লাগাবে, অর্থাৎ দেশের বিকাশ ঘটবে। তো সেই জন্যই কিন্তু এই যে বৃদ্ধিটা নিয়ে আজকের আলোচনাটা আমরা করছি, এইটা কিন্তু তোমরা যখন একাদশ শ্রেণীতে পড়বে, বিজ্ঞানের একটা নতুন শাখা হিসাবে তোমরা সেখানে পড়বে যে পুষ্টি বিজ্ঞান, যেখানে মানুষের বা বিভিন্ন প্রাণীদের যে পুষ্টি, সঠিক পুষ্টি লাভ করার জন্য, বিশেষ করে প্রাণীদের, মানুষের পুষ্টিটা যাতে সঠিকভাবে হয় সেটাকে নিয়ে আরো আমাদের পুঙ্খানুপুঙ্খভাবে তার সম্পর্কে ডিটেলসে আলোচনাটা কি বলা আছে, পুষ্টি বিজ্ঞান। অর্থাৎ সেই পুষ্টি বিজ্ঞান আমরা আলোচনার মধ্য দিয়ে মানুষের যে স্বাস্থ্যটাকে, সুস্বাস্থ্যের অধিকারী হবে কি করে সেটা আমরা জানবো। তো আজকের এই ছোট্ট ক্লাসে তোমরা এই বিষয়গুলো পড়বে। এখানে যে যে প্রশ্নগুলো হতে পারে, তাহলে বৃদ্ধি বলতে কি বোঝো, বৃদ্ধির সূচকগুলো কি কি, কিংবা হচ্ছে সুস্বাস্থ্যের লক্ষণগুলো কি কি, তারপরে কি উদ্ভিদের বৃদ্ধি পরিমাপকারী যে দৈর্ঘ্যের বৃদ্ধি পরিমাপকারী যন্ত্রটার নাম কি, পর্ব কাকে বলে, পর্ব মধ্য কাকে বলে, এই রকম বিষয়গুলো। সঙ্গে সঙ্গে উদ্ভিদের ভর বলতে কি বোঝো, তাহলে একটা উদ্ভিদকে পুরো তুলে এনে তাকে শুকিয়ে জল টল ধুয়ে দিয়ে মাটিগুলো ধুয়ে ফেলে তাকে ভর পরিমাপ করাটা কি বলা হচ্ছে, যে তার ভর, সেটা আমরা জানলাম। এই ভর পরিমাপ সঙ্গে সঙ্গে প্রাণীদের ক্ষেত্রেও আমরা বিভিন্ন বৃদ্ধির সূচকগুলো, যে দৈর্ঘ্যের বৃদ্ধির, দৈর্ঘ্য বলতে কি, প্রাণীদের দৈর্ঘ্য বলতে কোনটাকে বলবো, আমাদের সামগ্রিক দৈর্ঘ্য হতে পারে কিংবা বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের দৈর্ঘ্যও হতে পারে। তো সেইগুলোর পরিমাপ, সঙ্গে সঙ্গে অন্যান্য প্রাণীদেরও সেই দৈর্ঘ্য ভরের পরিমাপ। যদি আমরা কোনো একটা প্রাণী যারা হচ্ছে ধরো পশু পালন করছে, তারা অনেক পশু পালন করছে যেখানে, তাহলে সেই পশুগুলোর সঠিক বৃদ্ধি হচ্ছে কিনা, বিকাশ হচ্ছে কিনা, সেইগুলো যদি তারা না দেখে, তাহলে কি হবে, তারা যে একজন মানে কাজ শুরু করেছে একটা প্রজেক্টে, সেখানে কিন্তু তাদের লস হয়ে যাবে। তো সেই জন্য কিন্তু বিভিন্ন প্রাণীদের বিকাশ, বিশেষ করে যখন মুরগি পালন কিংবা কোনো জায়গায় ধরো মানে গরুর পালন যে কেন্দ্র রয়েছে, তাহলে সেই জায়গায় প্রত্যেকটা এই সমস্ত প্রাণীদের কিন্তু বৃদ্ধিটাকে সঠিকভাবে পর্যালোচনা করতে হবে। তো আজকের ক্লাসটা তোমরা বইতে ভালো করে পড়বে, একটা সহজ ক্লাস।